আচ্ছা বন্ধুরা, মনে করুন আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল চেক করছেন, সেখানে হঠাৎ করে আপনার নিউজ ফিডে একজন বিদেশি নিউজ অ্যাঙ্কার এসে ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করা শুরু করলো। সেই ভিডিওতে আপনি দেখছেন যে ইন্ডিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত নোংরা আবর্জনা পড়ে আছে, তাদের ছবি বেশি করে তাদের মিডিয়াতে পোস্ট করে ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করছে। ইন্ডিয়াকে আন্ডার ডেভেলপড কান্ট্রি হিসেবে বারবার তারা ক্রিটিসাইজ করছে। ইন্ডিয়ানসদের এগেনস্টে তাদেরকে বলছে যে তাদের শরীরের থেকে কারির মতো স্মেল আসে, তারা স্ক্যামার, তারা তাদের দেশের সংস্কৃতি নষ্ট করছে। তো এই ধরনের কমেন্ট শুনলে বা এই ধরনের ভিডিওস দেখলে আপনার কেমন লাগে, আপনার কেমন মনে হয়? We should not be giving money to countries with a space program. As a rule, if you can afford to fire a rocket at the dark side of the moon, you shouldn't be coming to us with your hand out. তো মানে যদি আপনি ইন্ডিয়ার রাস্তা দিয়ে ট্রাভেল করেন, তাহলে আপনি ভায়োলেন্ট ক্রাইম, সেক্সুয়াল অ্যাসল্ট এবং ধর্ষণের মতো বিষয়গুলোর সম্মুখীন হতে পারেন। এই কথাগুলি বলছে ইউএস ট্রাভেল অ্যাডভাইজারি এবং ইউএস এর সো কল্ড মিডিয়া। ইন্ডিয়ার মধ্যে ডেমোক্রেসি শেষ হয়ে গেছে, ইন্ডিয়া মহিলাদের জন্য একটি আনসেফ কান্ট্রি, ইন্ডিয়ান মুসলিমরা ভয়ে বসবাস করছে এবং ইন্ডিয়া একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যার ডেভেলপমেন্ট সম্ভব নয়, যেখানে রিলিজিয়ন নিয়ে প্রতিদিন সংঘর্ষ হয়, এমনটি বলছে ওয়েস্টার্ন মিডিয়া এবং নিউজ চ্যানেল। এবার প্রশ্নটা হলো, কেন ইন্ডিয়াকে গ্লোবালি হেট করা হচ্ছে? আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এই বছর হওয়া একটি সার্ভে থেকে জানা গেছে যে ইউএসএ কোনো ধর্মের বিরুদ্ধে হওয়া হেট ক্রাইমে হিন্দুরা এখন দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথমে জিউস এবং তৃতীয় স্থানে রয়েছেন মুসলিম কমিউনিটির লোকেরা। ইন্ডিয়ানসদের আমেরিকা সহ কিছু ওয়েস্টার্ন দেশে রেসিজম ফেস করতে হচ্ছে। You're not ashamed of yourself. You're with the world's most invasive species. You're the world's most irresponsible. And when I pointed it out, they said repeatedly that I should go back to my country. So, ইন্টারনেটে আপনি এমন অজস্র ভিডিও পাবেন যেখানে কোনো ওয়েস্টার্নার কোনো ইন্ডিয়ানের জন্য প্রকাশ্যে রেসিস্ট কমেন্ট পাস করছে এবং তাদের দেশ ছেড়ে চলে যেতে বলছে। আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক এমন পেজ পাবেন যা দিনরাত ইন্ডিয়ানদের ট্রোল করার জন্য মিম পোস্ট করে, যেখানে ইন্ডিয়ানদের নিয়ে মজা করার জন্য তাদের প্যারাসাইট, আনহাইজিনিক, কারির মতো স্মেলযুক্ত, স্ক্যামার এবং স্ট্রিট শিটার বলা হয়। তাদের স্যার স্যার বলে ট্রোল করা হয়। পাজি কথাটা কি জানেন? ওয়েস্টার্ন কান্ট্রিজের লোকেরা ইন্ডিয়ানদের পাজিদ বলে, যা ওরা এই শব্দকে স্ল্যাং হিসেবে ইউজ করে। আসলে পাঞ্জাব ও হরিয়ানা থেকে সবচেয়ে বেশি লোক ওয়েস্টার্ন কান্ট্রিজে মুভ করে এবং তাদের নামের পেছনে এই জিত কথাটা থাকে, তাই পাজিদ বলে ট্রোল করে ইন্ডিয়ানসদের তারা মজা করে। বন্ধুরা, একটা কথা ভেবে দেখুন, আর এটাও ভাবা উচিত যে শেষ পর্যন্ত ইন্ডিয়ানসদের বিরুদ্ধে এই বাড়তে থাকা ঘৃণার কারণ কি? অতীতে ভারতীয় বা ইন্ডিয়ানদের সাথে এই ধরনের রেসিজমের খবর খুবই কম শোনা যেত। ভারতীয় সম্প্রদায়কে একটি হার্ড ওয়ার্কিং এবং একটি আনপ্রবলেম্যাটিক কমিউনিটি হিসেবে ধরা হতো। তাহলে ভেবে দেখেছেন কি শেষ পর্যন্ত এই ইমেজ এখন চেঞ্জ কেন হলো? গত কয়েক বছরে এমন কি ঘটেছে যে ইন্ডিয়ানদের বিরুদ্ধে এই রেসিজম এত বেড়ে চলেছে? আলোচনা করব আজকের এই ভিডিওতে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এতে এমন অনেক কিছুই বলা হয়েছে যেই ভুল আমরা, আপনারা প্রত্যেক দিন প্রতিনিয়ত করি, আর সেই কারণেই গ্লোবালে আমাদের এই হেট ফেস করতে হচ্ছে। আপনি যদি কোনো বিদেশে ট্রাভেল করেন, সেখানে তারা কিভাবে ইন্ডিয়ানদেরকে ট্রিট করেন, যারা যায় তারাই জানেন। দেখুন বন্ধু, এর একটি মূল কারণ হলো যে ওয়েস্টার্ন কান্ট্রিজে এখন চাকরির বাজার খুবই স্যাচুরেটেড। এমন পরিস্থিতিতে সেখানকার লোকেরা বাইরের মানুষদের তাদের চাকরির জন্য একটি পোটেনশিয়াল থ্রেটের মতো দেখছেন। ওয়েস্টার্ন কান্ট্রিজগুলিতে লো লেভেলের চাকরি থেকে হাই লেভেলের চাকরি পর্যন্ত সব ক্ষেত্রে ইন্ডিয়ানরা রয়েছেন। এমনকি 2023 সালে ইউনাইটেড স্টেটসে অনুষ্ঠিত একটি সার্ভেতে এই তথ্যও সামনে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউএসএ তে ভারতীয়রা মোস্ট আর্নিং কমিউনিটি হিসেবে চিহ্নিত হয়েছেন। এছাড়াও বিশ্বের অনেক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও ভারতীয় রুটের, যেমন আমরা সবাই চিনি সুন্দর পিচাইকে। ভারতীয় রুটের লোকেরা শুধু সেখানে বড় বড় ব্যবসা, অফিস রান করছেন না,
বরং সেখানে রাজনৈতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট প্রভাবও রয়েছে। যেমন আমরা ইউকের প্রাইম মিনিস্টারকেও দেখেছি এবং রিসেন্টলি কমলা হ্যারিসের কথাও শুনেছি। এটাই রিয়েলিটি, যে যখন এই সব কিছু সেখানকার মানুষের সাথে হবে তখন কোথাও না কোথাও এটি সেখানকার মানুষের মধ্যে ইনসিকিউরিটি সৃষ্টি করবেই। আচ্ছা মনে করুন, যদি কোনো ফরেন কমিউনিটি বাইরের থেকে আমাদের ইন্ডিয়াতে এসে আমাদেরই মারতে শুরু করে, আমাদের চাকরিতে দখল করতে শুরু করে, তাদের ক্ষমতা বাড়িয়ে আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করে, তাহলে আমাদের কেমন লাগবে? এখন আমাদের মধ্যে বেশিরভাগেরই এটা ভালো লাগার কথা নয়। আরেকটি বিষয় হলো ভারতীয়দের ওয়েস্টে মাইগ্রেশন লাগাতার বেড়ে চলেছে এবং গত কয়েক বছর ধরে এটা দ্রুত বাড়ছে। পাঞ্জাব এবং হরিয়ানার মতো রাজ্যে এটা এত বেশি যে লোকেরা কিছু না কিছু করে ফরেন কান্ট্রিজে সেটেল হতে চাইছে, আর এ কারণেই সেখানকার লোকেদের ইনসিকিউর হওয়াটাই স্বাভাবিক। এর আরেকটি কারণ কোথাও না কোথাও আমাদের ইন্ডিয়ানসদের বিহেভিয়ারেও। দেখুন বন্ধুরা, যখনই আমরা কোথাও বাইরে যাই, সেটা বিদেশে হোক বা দেশেই, আমরা একা যাই না, আমাদের হ্যাবিটসগুলি আমাদের সঙ্গে নিয়ে যাই। এবং এই হ্যাবিটগুলো হলো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে যত্ন না নেওয়া, ডিওড্রেন্ট ছাড়া বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, পাবলিক প্লেসে হাইজিন রিলেটেড যত্ন না নেওয়া, পাবলিক প্লেসে জোরে জোরে কথা বলা, অন্যদের আমাদের কারণে হওয়া সমস্যার প্রতি বেপরোয়া থাকা, নিয়ম এবং বিধিনিষেধ বা রুলস রেগুলেশনকে উপেক্ষা করা, এইসব ইত্যাদির জন্যই আমরা ভুক্তভোগী হই। আসলে এইসব কিছু আমরা এখানে ইন্ডিয়াতে রোজই করি, কেউ আমাদের বাধা দেয় না। আপনি যেখানে খুশি থুতু ফেলতে পারেন, যেখানে খুশি আবর্জনা ফেলে দিতে পারেন, অথবা মদ খেয়ে জানলা খুলে জোরে জোরে গান বাজিয়ে গাড়ি চালাতে পারেন। এখানে সব কিছু চলে, কিন্তু বাইরে এসব চলে না, বিদেশে এসব চলে না। সেখানে বসবাসকারী ভারতীয়দের মধ্যে এমন অনেক ধরনের অসংযত আচরণ দেখা যাচ্ছে বা দেখা গেছে, যার মূলত দুটি কারণ বলবো। একটি কারণ হলো যে যেমন যেমন আমাদের কমিউনিটি সেখানে বড় হচ্ছে, ওয়েস্টার্ন কান্ট্রিজে ইউকে, ইউএস, কানাডাতে বড় হচ্ছে, মানুষ এখন খোলাখুলি সেই সব কাজগুলি করতে শুরু করেছে যেগুলি করতে আগে তারা হেজিটেট ফিল করতো। যেমন আগে যেখানে ফেস্টিভ্যাল গুলো বেশি শোরগোল ছাড়াই সেলিব্রেট করা হতো বিদেশে, এখন তা অন্যদের বিরক্ত না করে হয় না। দিওয়ালিতে মাঝরাতে আতশবাজি বোমাবাজি ফাটানো বা মাঝরাতে ডিজে বাজিয়ে নাচতে থাকা, নাচ গান করা, এমনকি পাবলিক প্লেসেও অনেকবার এই ধরনের কাজ করা হয় যা অন্যদের জন্য অসুবিধা সৃষ্টি করে। দ্বিতীয় কারণ হিসেবে তারা বা ইউএস বা ইউকে বা ওয়েস্টার্ন কান্ট্রিজের সিটিজেনরা জানান অবৈধ মাইগ্রেশন, ইল্লিগাল মাইগ্রেশন। তাদের বক্তব্য হলো ইল্লিগাল মাইগ্রেশনের কারণে অনেক এমন মানুষও ইউএস এবং কানাডায় পৌঁছাচ্ছেন যাদের অন্যান্য দেশের মাইগ্রেটারদের তুলনায় সিভিক সেন্স অনেক কম, যার কারণে তারা প্রায় এমন অনেক ভুল করে থাকেন যার ফলে পুরো ভারতীয় কমিউনিটিকে এই স্টিরিওটাইপের সম্মুখীন হতে হয়। এটি স্পষ্ট যে এসব করার ফলে পুরো দেশের ইমেজ খারাপ হচ্ছে আর হবেই। এছাড়াও ভারতের থেকে আসা ফ্রড স্ক্যাম কলগুলো এই ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ইমেজের 12টা বাজাচ্ছে। এসব স্ক্যাম কল গত কিছু বছরে এত বৃদ্ধি পাচ্ছে যে ইউটিউবের বিখ্যাত ইউটিউবার জিম ব্রাউনি এবং তাদের মতো আরো অনেক ইউটিউবার রয়েছে এই ফ্রড কল সেন্টারগুলিকে প্রকাশ করছেন। তারা তাদের চ্যানেলে দেখাচ্ছেন কিভাবে এই কলগুলো তারা করে আর প্রতারণা করে। তারা এমনকি এসবের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাদের সঠিক লোকেশনও ট্র্যাক করছেন এবং জানাচ্ছেন তাদের চ্যানেলে। তাদের দাবি এইসব স্ক্যাম কলের 95% ভারতের থেকেই আসে। You did not have to redeem this! Why did you do it? I think the phone. Why did you do it? Ma'am, you need to listen! You need to listen to me! You are ending. হ্যাঁ, এই ধরনের ফ্রড কল সেন্টারের ব্যবসা ভারতে ভালোই চলছে। কলকাতা এবং দিল্লি এর দুটি বড় সেন্টার হয়ে উঠেছে। সরকার এগুলো ঠেকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং এখন এই কল সেন্টারগুলো পুরো বিশ্বে আমাদের সম্মানের ব্যান্ড বাজাচ্ছে। এই ধরনের স্ক্যাম কল সেন্টারের মেন লক্ষ্য হলো ওয়েস্টার্ন দেশের বয়স্ক মানুষ যাদের টেকনোলজির কোনো জ্ঞান নেই, এবং এই স্ক্যামাররা এই বিষয়টি ব্যবহার করে তাদের প্রতিনিয়ত ঠকিয়ে চলছে। এখন একটু ভেবে দেখুন বন্ধুরা,
আপনার বয়স্ক বাবা মার সাথে কেউ এমন করলে আপনার কেমন লাগবে? সেই দেশের মানুষের সম্পর্কে আপনার মনে কেমন ছবি তৈরি হবে? এই খারাপ ইমেজের আরেকটি কারণ হলো ইন্টারনেট। ইন্টারনেটের কারণে এখন আমাদের সেই বিষয়গুলিও গ্লোবালি পৌঁছাচ্ছে যা এখানেই সীমাবদ্ধ ছিল। যেমন আমাদের স্ট্রিট ফুড। সোশ্যাল মিডিয়ায় অনেক পেজ, ইন্ডিয়ান ব্লগারদের পেজ রয়েছে যেখানে ভারতীয় খাবারের আনহাইজেনিক প্রস্তুতির ভিডিওস গুলো পোস্ট করে এবং সেগুলির জন্য আমাদেরকে বিদেশিরা ট্রোল করছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ফুড ব্লগার এই ধরনের ভিডিওগুলি পোস্ট করে চলেছেন যাতে খাবারকে এত নোংরাভাবে প্রিপেয়ার করা হচ্ছে যে দেখেই মন খারাপ হয়ে যায়। কিন্তু একই ভিডিওতে ওই মানুষগুলি বড় আয়েসে সেই খাবারটি খাচ্ছে। এখন একটু ভাবুন, এই ভিডিওগুলি যখন বিদেশে বা অন্যান্য দেশগুলোতে পৌঁছায় তখন তারা আমাদের সম্পর্কে কি ভাববে? এটি ঠিক যে সব ফুড ব্লগার বা সব স্ট্রিট ফুড ব্লগার এইভাবে খাবার তৈরি করে না বা এইরকম প্রস্তুতিতে খাবার বানায় না। কিন্তু যদি কিছু জায়গায় এইভাবে অস্বাস্থ্যকর আনহাইজেনিক ভাবে তৈরি করা হয় এবং মানুষ সেগুলো খাচ্ছে, তবে এটি আমাদের ইমেজকে গোটা বিশ্বের নজরে ক্ষতি করতেই যথেষ্ট। ইন্টারনেটের কারণেই আজ আমাদের দেশের ওয়েস্ট ম্যানেজমেন্টের ছবিও বিশ্বের সামনে আসছে। আজকে যে কোনো নিউজ মিডিয়া, বিদেশি নিউজ মিডিয়া, ইন্ডিয়ার যে ওয়েস্ট, যে যত সব নোংরা আবর্জনার পাহাড় তৈরি হয়েছে সেগুলো পোস্ট করছে। পাবলিক স্থানে রাস্তার পাশে কিভাবে খোলা আবর্জনা পড়ে থাকে, বহু জায়গায় রাস্তার পাশে নালার বেহাল অবস্থা থাকে এবং সেখানেই খাবারের স্টলও থাকে যেখানে মানুষ খুব আরামে তাদের খাবার উপভোগ করছে, নালার থেকে ওঠা দুর্গন্ধের পরোয়া না করেই। রাস্তায় হাঁটতে গিয়ে কোথাও ময়লা ফেলে দেওয়া, কোথাও গুটখা খেয়ে থুতু ফেলা, এসব আমাদের জন্য স্বাভাবিক ব্যাপার। ওয়েস্ট ম্যানেজমেন্টের আজও আমাদের কাছে কোনো সঠিক নীতি নেই। আজও সব জায়গায় খোলামেলা ভাবে ময়লা ফেলা হচ্ছে, যেটা বিদেশি নাগরিক বা বিদেশি কান্ট্রিতে স্পষ্টভাবেই ফুটে আসছে। আজও আমাদের দেশের বিভিন্ন প্রান্তে নদীর উপর নির্ভরশীল কত গ্রাম রয়েছে, নদীর ওই জলের উপর তাদের জীবন সরবরাহ হয়, কিন্তু এই নদীগুলোতে খোলামেলা পুরো শহরের আবর্জনা ফেলা হয়। সেটা কি পানযোগ্য? সেই গ্রামগঞ্জের লোকজনরা সেই জল খেতে পারবেন? আপনি ইমাজিন করুন এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ইমেজকে কিভাবে ড্যামেজ করছে। আজকাল অনেক ট্রাভেল ব্লগার যারা বিশ্ব জুড়ে ঘুরে বেড়ায় এবং তাদের অভিজ্ঞতাগুলো, তাদের এক্সপিরিয়েন্স গুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, এমন বিদেশি ট্রাভেল ব্লগারেরা যখন আমাদের দেশে আসে তখন তারা যে অভিজ্ঞতাগুলো নিয়ে যায় তা কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো বিশ্ব তা দেখে। তারা শুধু এখানকার পরিস্থিতি সম্পর্কে জানান না, বরং তাদের সাথে ঘটে যাওয়া স্ক্যাম এবং যে বেয়াদবিগুলো ঘটে সেগুলো নিয়েও তারা বিশ্বকে জানান তাদের চ্যানেলের মাধ্যমে। বেশিরভাগ পর্যটন স্থানে গায়ের রং ফর্সা বিদেশিদের চলাফেরা করা ক্যাশ বাক্সের মতো দেখে সেখানকার লোকেরা এবং তাদের বিভিন্নভাবে স্ক্যাম করার চেষ্টা করা হয়। অনেক সময় কোনো লেডি ট্রাভেলারের চারপাশে ঘিরে মানুষ তার সাথে সেলফি তোলার চেষ্টা করে। আপনারাও বহুবার নিশ্চয়ই দেখেছেন, অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে মানুষ তাদের কোনো অজুহাতে ছোঁয়ার চেষ্টা করে, যা সম্পূর্ণরূপে একটা বেয়াদবি। এগুলো সব কিছু যখন সোশ্যাল মিডিয়ায় পড়ে তখন ভাবুন বিশ্ব আমাদের সম্পর্কে কি ভাবছে। আপনাদের যদি মা বোনের সাথে, আমাদের মা বোনের সাথে কেউ যদি এমন বেয়াদবি করে, আমরা সেটা সহ্য করব? বাইরের মানুষদের কথা তো বাদই দিই, আমাদের নিজের দেশে মানুষের সাথে যে আচরণ আমরা করি সেটাও ভালো নয়। আমরা নিজেদের সাথে ঘটে যাওয়া রেসিজম নিয়ে অভিযোগ করি, যা নিঃসন্দেহে ভুল এবং হওয়া উচিতও নয়। কিন্তু কখনো কি ভেবেছেন আমরা নিজেদের দেশের মানুষের সাথে কতটা রেসিজম করি? আমরা নিজেদের দেশের মানুষের স্কিন কালার, তাদের ফেস কাটিং বা তারা যেভাবে থেকে আসেন তা নিয়ে তাদের নিয়ে মজা করি। যেমন বিহারি শব্দটি এক ধরনের গালিতে পরিণত হয়েছে এখন, যা বিহার থেকে আসা মাইগ্রেন্টদের নিয়ে মজা করার জন্য ব্যবহার করে আমাদের দেশেরই লোকজনেরা। একইভাবে নর্থ ইস্টের মানুষদের চাইনিজ বা চিংকি বা মোমো বলা হয়। এমনকি আমরা নিজেদের মতো দেখতে মানুষদেরও ছাড় দেই না, কালু কালা তাদের গায়ের রং নিয়ে যা খুশি তাই বলি। তাদের সাথে কাস্টের নাম দিয়ে প্রচুর রেসিজম বা বৈষম্য তৈরি করা হয়। দেখুন বন্ধুরা, আর ভেবে দেখুন যে ভুল তা যে কোনো কারোর সাথে হোক, আমাদের তা কোনো বায়াসনেস ছাড়াই নিন্দা করা উচিত। বিদেশে আমাদের সাথে যে রেসিজম ঘটছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার পাশাপাশি
আমাদের নিজেদের দেশে যে রেসিজম করছে, যা বর্ণ বৈষম্য করছে, তার বিরুদ্ধেও আওয়াজ তোলা উচিত। আমাদের কত রকমের ফলস প্রাইড, আমাদের কত রকমের বাতেলাবাজি, কিন্তু আমরা আদৌ সেই জায়গায় উঠে আসতে পেরেছি যেখানে আমরা সবাইকে নিয়ে চলতে পারি। আমরা আমাদের ধর্মকে সবচেয়ে মহান মনে করি, আমাদের সংস্কৃতি যেমন সংস্কৃতি তা অন্য কারোর নয়, আমাদের ধর্মে বিজ্ঞান রয়েছে, এই জাতীয় বড়াই করে বেড়াই, কিন্তু তাতে কোনো লাভ হবে কি? এসব করে আপনি বুঝতে পারছেন আমাদের মানুষের সাথে যে বর্ণ বৈষম্য ঘটছে তা ভুল, নিন্দনীয়, এবং এটি মোকাবিলা করার অবশ্যই দরকার। আমাদের এটাও বিদেশ বা ওয়েস্টার্ন কান্ট্রিজকে বোঝানো উচিত যে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিজের জন্য ইন্ডিয়া এখন বিশাল বড় বিজনেসের প্ল্যাটফর্ম। বড় বড় আর্টিস্ট, যেমন কিছুদিন আগে ব্রায়ান অ্যাডামস কনসার্ট করে গেছে, কোল্ড প্লে ইন্ডিয়াতে কনসার্ট করে গেছে, শন মেন্ডিসের মতো আরো বড় বড় আর্টিস্ট ভবিষ্যতে আসবে। অনেক বড় বড় মাল্টি ন্যাশনাল সংস্থা ইন্ডিয়ার সাথে কোলাবোরেট করে তাদের বিজনেস সেটআপ গ্রো করছে। তো এই সমস্ত কিছু অবশ্যই তাদের বোঝা উচিত, তাদের চ্যানেলে দেখানো উচিত। ইন্ডিয়া এখন ধীরে ধীরে সুপার পাওয়ার হচ্ছে এবং ইন্ডিয়া ভবিষ্যতে আরো উন্নত হবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ধরনের হয়ে যাওয়া রেসিজমের এগেনস্টে দাঁড়াই, আমরা উইমেন সেফটিকে প্রায়োরিটি দিই। আজকে ওয়েস্টার্ন মিডিয়াসরা কি করে সাহস পায় যে আমাদের দেশে উইমেন সেফটি, আমাদের দেশের কে ইনটলারেন্ট দেশ বলে? সেখানে আমাদের এই ভুলগুলো অবশ্যই সংশোধন করা দরকার। আমাদের নারী সুরক্ষার উপর অবশ্যই নজরদারি করা উচিত। সরকারকে সুশিক্ষা এবং গোটা সমাজে স্বাভাবিকভাবে অভিযান চালিয়ে যাওয়া উচিত, যেমন সর্বশিক্ষা অভিযান, বেটি বাঁচাও অভিযান। এই ধরনের অভিযান অবশ্যই হেল্পফুল হয়ে দাঁড়াবে আমাদের দেশকে সংঘবদ্ধ এবং ইউনাইটেড তৈরি করতে, সফল তৈরি করতে, ডেভেলপ করতে। তো এই ব্যাপারগুলো আমাদের ভাবা উচিত এবং এই ব্যাপারগুলো নিয়েই আজকের ভিডিওতে আমার বলার ছিল, এই ব্যাপারগুলোই তুলে ধরার এই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।